প্রথমে আমি এই দিনে শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বাধীনতার মহান স্থপতি, বাংলার ও বাঙালির ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা করে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সব শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতন নিপীড়নের শিকার মহাবন্ধের। স্মরণ করছি মুক্তিযুদ্ধে সহায়তা দানকারী সব ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি 15ই আগস্ট ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডের শিকার মহিষী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যবৃন্দ সহ ও রাতে সকল শহীদদের। পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শহীদ জাতীয় 4 নেতাকে। বন্ধুগণ, আজকে আমরা যারা এখানে যুক্ত আছি প্রত্যেকেই এই মাসটি আমাদের বাঙালির ইতিহাসে মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসেই জন্ম হয়েছিল যেই মহামানবের, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, যাকে আমরা কেউ কেউ বলে থাকেন এবং তা যথার্থ যে বাংলাদেশের আজকে যেরকম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি, 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, আসলে মূলত বাংলাদেশের জন্ম যদি আমরা বলি যে 17ই মার্চ বাংলাদেশের জন্ম, এটার যথেষ্ট গুরুত্ব পাবে এবং এটা যথার্থই হবে। কারণ এই মানুষটির জন্ম না হলে বাংলাদেশই হতো না, অন্তত এত তাড়াতাড়ি বাংলাদেশ নামক একটি দেশ হতো কিনা তার যথেষ্ট সন্দেহ আমরা করতে পারি। কাজী এই বাংলাদেশের জন্মদাতা, বাংলাদেশের স্রষ্টা, জাতির জনকের জন্ম এই মার্চ মাসে। এই মার্চ মাসেই তিনি 7ই মার্চ তার ঐতিহাসিক ঘোষণা এবং নির্দেশনার মাধ্যমে সশস্ত্র বাঙালিকে, নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র বাঙালিতে তিনি রূপান্তরিত করেছিলেন। এই মাসে 25 তারিখ মধ্যরাতে অর্থাৎ 26 তারিখে প্রথম প্রহরে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন সকল অর্থে। আর এই মাসের 25 তারিখ রাতে বিশ্বের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এই বাংলাদেশে। সব বিচারে, সব বিবেচনায় এই মার্চ মাসটি বাঙালির ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। সেই মাসে প্রতিটি দিন আমরা যারা এখানে আজকে আছি প্রত্যেকেই একাধিক আলোচনায় স্বাধীনতা দিবস, জাতির জনকের জন্ম শতবার্ষিকী নিয়ে কথা বলে আসছি প্রতিদিন একাধিক অনুষ্ঠানে। তারপরে বলতে হয় আজকে বাঙালি জাতি বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। এটা বাঙালি জাতির জন্য, আমাদের জন্য একটি বড় আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। আমাদের এই আনন্দের সাথে বিশ্ব নেতৃবৃন্দ তথা বিশ্ববাসী যুক্ত হয়েছিল। আমরা দেখেছি এই 10 দিন 17 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, 26শে মার্চ পর্যন্ত ঢাকাতে প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে আয়োজন করা হয়েছিল, সেখানে বিশ্বের বেশ কটি দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা সশরীরে উপস্থিত ছিলেন। যারা প্যান্ডামিকের নানান বাধ্যবাধকতার কারণে সশরীরে উপস্থিত হতে পারেন নাই, তারা ভিডিও বার্তা দিয়ে, বিভিন্ন মেসেজ পাঠিয়ে বাংলাদেশের জনক বঙ্গবন্ধুর সম্পর্কে বিভিন্ন
সুনামসূচক কথাবার্তা বলেছেন। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে এই বাংলাদেশের বর্তমান নেতৃত্বে যিনি আছেন সরকারের প্রধান নির্বাহী জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন। সেই বিশ্ব নেতৃবৃন্দ যে দেশটি আমাদের স্বাধীনতা ৭১ সনের স্বাধীনতার জন্ম লগ্ন থেকে তাকে অঙ্কুরে গলা টিপে হত্যা করার নেতৃত্ব দিয়ে সে চেষ্টা করেছে, সেই বিশ্ব সাম্রাজ্যবাদের মোড়ল আমেরিকা, সেই তখন চীন ও আমাদের বিরোধিতা করেছে। যদিও চীন আমেরিকার সম্পর্ক ভালো ছিল না, কিন্তু আমাদের স্বাধীনতাকে ঠেকানোর প্রশ্নে তারা পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা করেছে। এই ৩০ লাখেরও অধিক বাঙালি ভাই বোন যাদেরকে আমরা হারিয়েছি, তাদের উপর যে অস্ত্র ব্যবহৃত হয়েছে তা এই আমেরিকা এবং চীনের অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। সেই দেশগুলো আজকে বিশ্বে তারাই নেতৃত্ব দিচ্ছে। বিশ্বের সেরা দেশ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের যে প্রশংসা এবার তার মুখ থেকে উচ্চারিত হয়েছে, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশ্নে তিনি বিশ্ববাসীকে বলেছেন বাংলাদেশকে অনুসরণ করার জন্য। বাংলাদেশের গণমানুষের নেতা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকে তাকানোর কথা তিনি বিশ্ববাসীকে বলেছেন। চীনের প্রেসিডেন্ট অনুরূপ বক্তব্য রেখেছেন, তাদের বক্তব্যের নির্যাস একই। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও একই কথা বলেছেন। ব্রিটেনের রানী, গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে জাপানের প্রধানমন্ত্রী, এমনি করে বিশ্বের প্রায় এমন কোনো দেশ বাকি নেই যে দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা আমাদের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের স্বাধীনতার জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বার্তা না পাঠিয়েছেন। আজকে যে বাংলাদেশ কোনো একটি সময় আমরা যারা প্রবাসে ৩ যুগ যাবৎ ৪০ বছর যাবৎ যারা প্রবাসে বসবাস করছেন তারা অনেকেই জানেন, প্রত্যেকেই এই ধরনের অবস্থার মুখোমুখি হতে হয়েছে। অনেকেই আমাদেরকে আকারে চেহারায় মনে হয় আমরা ভারত থেকে এসেছি, ইন্ডিয়া থেকে এসেছি। ইন্ডিয়া খুবই পরিচিত সারা দুনিয়া ব্যাপী। সেই ব্রিটিশ আমল থেকেই আমাদেরকে পরিচয় জানতে অনেকেরই রাস্তাঘাটে দেখা হলে যে তুমি কোথা থেকে আসছো, তুমি কি ইন্ডিয়া থেকে এসেছো, প্রথম প্রশ্নটি এটা, যে না ইন্ডিয়া না বাংলাদেশ। এটা আবার কোথায়, চোখ কুচকিয়ে যা বাংলাদেশ নামক দেশটি তারা চিনে না। আর না চিনারই কথা, বাংলাদেশ তখন বিশ্বের ১, ২, ৩ নম্বর দরিদ্র দেশ। আর এটা কোথায় তাই জানে না বিশ্ববাসী। এই উন্নত দেশের অনেকেই জানতো না। আজকে আমাদেরকে নিজেদেরকে অনেক ছোট মনে হতো, তারা আমাদেরকে তাচ্ছিল্যের সহিত দেখতো, ভাবতো। আমরা যারাই প্রবাসে এসেছি প্রত্যেকেই আসার পরে তাৎক্ষণিক যত দ্রুত সম্ভব কোনোভাবে পেপার হওয়ার পর কিভাবে এইসব দেশের পাসপোর্টটা আমরা পাবো সেই চেষ্টায় সবাই ঝাঁপিয়ে পড়েছে। এবং পাসপোর্টটা পাওয়ার পরে প্রত্যেকেই এরকম একটা অনুভূতি, একটা মনের একটা এরকম একটা ভাব হয় যে আমরা বোধহয় আমাদের নতুন সূর্য আমাদের জীবনে উদিত হয়েছে, অনেক কিছু আমরা পেয়ে গেলাম। এর যথেষ্ট কারণ আছে। কারণ বাংলাদেশের পরিচয় দিতে গেলেই যখন তারা বিভিন্ন দেশটাই চিনে না, গল্প বলে দেশ চিনাতে হয়। ভারতের পাশে ছোট্ট একটি দেশ, এই যুদ্ধ করে আমরা এইভাবে স্বাধীনতা অর্জন করেছি ইত্যাদি ইত্যাদি, তখন সব জায়গায় একটা গরিব দেশ সেইভাবে আমাদেরকে আন্ডারমাইন করে। তো কাজী এসব দেশের পাসপোর্ট থাকলে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় ইমিগ্রেশন একটু সম্মান পাওয়া যায়। তো এইসব নানান কারণে এই অবস্থাটা হয়েছিল। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ আমরা এই পরিচয়টা দিতে আমরা গর্বের সহিত দিতে পারি, মাথা উঁচু করে দিতে পারি। আমাদেরকে কেউ যখন জানে যে আমরা বাংলাদেশের মানুষ, তখন এই উন্নত দেশের মানুষজন আমাদের সাথে খুব স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে হাসি দিয়ে কথা বলে। কারণ আমরা সেই গরিবের কাতারে নেই, তাচ্ছিল্যের পর্যায়ে আমরা নেই। আমাদের পাশে যেসব দেশের নাম জিজ্ঞেস করতো আমাদেরকে পরিচয়ের আগে যে দেশের মানুষ, আজকে সেসব দেশ অনেক সূচকে আমাদের চেয়ে অনেক পিছিয়ে আছে। বাংলাদেশ আজকে সেই পর্যায়ে আমাদের গর্বে বুকটা ভরে যায়। এই অবস্থা আজকে আমাদের বিরাজ করছে। সেদিন বেশি দূরে নয় যে আমাদের সন্তানরা যারা এসব দেশে এই উন্নত বিশ্বে এসে যাদের জন্ম হয়েছে, এখানে লেখাপড়া সম্পূর্ণ করেছে, অবশ্যই প্রত্যেকেই তার কর্মজীবন আছে, ব্যবসা বাণিজ্য বলেন বা
চাকরি জীবন বলেন, তা আমাদের সন্তানরা তাদের জীবনের ভালো জীবনের জন্য, ভালো ইনকামের জন্য, ভালোভাবে বসবাসের জন্য এইসব দেশে না থেকে আমার দৃঢ় বিশ্বাস সবাই মাতৃভূমি পিতৃভূমি বাংলাদেশে ছুটবে, কারণ ওখানে অনেক ভালো তারা আর্ন করতে পারবে, ভালো জীবন যাপন করতে পারবে। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এমনই একটা অবস্থায় যে পৌঁছেছে। আজকে বাংলাদেশে এত উন্নয়ন, অগ্রযাত্রা সবকিছু যার কারণে হয়েছে, সেই মানুষটি হলো বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজকে এই স্বাধীনতার 50 বছর পূর্তিতে এই সুবর্ণ জয়ন্তীর মাসে দেশের মানুষ সহ আমরা সবাই খুশিতে উদ্বেল। আর সেখানে কিছু মানুষ যারা 71 সনে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আলবদর, রাজাকার, আল শামস, তারা এবং আজকে তাদের বংশবৎ, তাদের সন্তানরা, আর যেসব রাজাকার তখন বয়স কম ছিল তারা এখনো জীবিত আছে, তারা সহ দেশে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এর সাথে সরাসরি ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া বিএনপি নামক দলটি যুক্ত। আমরা জানি আজকে স্বাভাবিক কারণেই এই প্রশ্নটি চলে আসে, বিএনপি আজকে যেভাবে মূলত বিএনপির ইন্ধনে বিএনপির সাথে এবং জামাত মিলে হেফাজতকে সামনে রেখে দেশে একটা তাণ্ডব চালানোর চেষ্টা করছে বিশ্ববাসীর কাছে। এই যে এগিয়ে চলা বাংলাদেশ, সারা বিশ্ব নেতৃবৃন্দের মুখে মুখে বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল, এত প্রশংসা হচ্ছে, এটা তাদের গাত্রদাহ হচ্ছে। আজকে এই সবগুলি ভুলণ্ঠিত করার জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে। আর বিএনপির প্রশ্নে আর তারা বারবার বিভিন্নভাবে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর মুখোমুখি দাঁড় করানোর সমপর্যায়ে নিয়ে আসার জন্য বিভিন্ন অপপ্রচার, ইতিহাস বিকৃতির অপচেষ্টা তারা করে আসছে, এখনো তারা থেমে নেই, করেই চলছে। সে জিয়াউর রহমান সম্পর্কে জিয়াউর আজকে দেখেন, এই জিয়া পুত্র সন্ত্রাসী লুটেরা তারেক জিয়া এক সময় বাংলাদেশে বলেছিল, তখন তারা ক্ষমতায় ছিল, দম্ভের সহিত বলেছিল এই জামাত তাদের পরিবারের সদস্য। আজকে এই লন্ডনে বসে তারেক জিয়া ও তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে বাংলাদেশে আজকে যে হেফাজতিরা বিভিন্ন জায়গায় মিছিল মহড়া দিচ্ছে, লক্ষ্য করে দেখবেন কয়জন ছাত্র সেখানে, বেশিরভাগই অছাত্র, এবং এর সাথে 60-70% জামাতের লোকজন সক্রিয় রাস্তায় নামে জামাত হেফাজতের ব্যানারে। এটা আজকে সূর্যের মতো পরিষ্কার। জিয়াউর রহমান কে ছিল? জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর সামনে দাঁড় করানোর চেষ্টা করে। জিয়াউর রহমান জীবিত থাকলে অবশ্যই তার যুদ্ধ অপরাধের দণ্ডে তার বিচার হতো, সে ছিল যুদ্ধ অপরাধী। 1973 সালে যে যুদ্ধ অপরাধীদের জন্য যে আইন করা হয়েছে, সেই আইনে পরিষ্কার আছে 1971 সালের 25শে মার্চ মধ্যরাতের পর, অর্থাৎ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণা রিলিজ হওয়ার পর মুহূর্ত থেকে দেশে যে কোনো ধরনের হত্যাকাণ্ড, মানবতা বিবর্জিত, মানবতা বিরোধী যে কোনো কর্মের সাথে যারা সংশ্লিষ্ট তারা যুদ্ধ অপরাধী বলে বিবেচিত হবেন। আর সেই অর্থে জিয়াউর রহমান যুদ্ধ অপরাধী, কারণ 25শে মার্চ রাত 12টার পর সারা ঢাকা সহ সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা বাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে ব্যারিকেড সৃষ্টি করেছিল। চিটাগাঙ্গেও তার ব্যত্যয় হয়নি, চিটাগাঙ্গেও হয়েছে, ছাত্র জনতা ব্যারিকেড দিয়েছে। সেখানে সে রাত জিয়াউর রহমান পাকিস্তানিদের সাথে থেকে, তাদের অনুগত থেকে মানুষ হত্যা করেছে। জিয়া নিজেও মানুষ হত্যা করেছে। 26 তারিখ দিনে এবং 26 তারিখ রাত্রে জিয়া এই হত্যার সাথে সংশ্লিষ্ট ছিল। গত কিছুদিন আগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রসঙ্গ বলতে যে এই কথাটি বলেছেন, 25শে মার্চ রাতে এবং 26শে মার্চ জিয়া কি করেছিল চিটাগাং, জননেত্রী শেখ হাসিনা সেটা উল্লেখ করেছেন, যদিও আমরা এবং দেশবাসী জানে। কারণ সেক্টর কমান্ডার অনেকেই ছিলেন, তার মধ্যে মেজর রফিক অন্যতম একজন সৎ এবং ভালো মানুষ হিসাবে মানুষের কাছে বিবেচিত, পরিচিত। তিনি এখনো জীবিত। মেজর রফিক
তিনি তার বইয়ে পরিষ্কার লিখেছেন, তিনি তখন চিটাগাং ছিলেন, যে 25 তারিখ রাত 12টার পর থেকে 26 তারিখ এবং 26 তারিখ রাতে জিয়া হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল। মুক্তিগামী ছাত্র জনতাকে সে হত্যা করেছে। এবং মেজর রফিক পরিষ্কার উল্লেখ করেছেন, সেদিন 27 তারিখ সুয়াদ জাহাজ থেকে যখন জিয়া অস্ত্র খালাস করতে যাচ্ছিল, প্রতিমধ্যে ছাত্র জনতা তার গতি রোধ করে, ইনফ্যাক্ট তাকে বন্দী করে, তাকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে আর চেষ্টা করে। সে কোনো অবস্থাতে রাজি ছিল না কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে। এর মধ্যে মেজর রফিকের বইয়ে পরিষ্কার তিনি উল্লেখ করেছেন, বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে, অনেক রাজসাক্ষীরা বিভিন্ন সাক্ষাৎকারে ওইসব কথাগুলো বলে গিয়েছেন, যে 26 তারিখ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বেলাল মাহমুদ এবং আওয়ামী লীগের তৎকালীন এম এ হান্নান, চিটাগাং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তারা দুজন কয়েকবার 26 তারিখ পাঠ করেছেন বঙ্গবন্ধুর পক্ষে। 27 তখন তাদের মধ্যে কেউ কেউ বলছিলেন একজন সামরিক কর্মকর্তাকে দিয়ে পাঠ করানোটা জরুরি। তখন তারা সামরিক কর্মকর্তার খুঁজে বের হলেন, তাদের লক্ষ্য ছিল মেজর রফিক। কিন্তু মেজর রফিক তখন অ্যাম্বুশ করে পাক সেনাদের বিরুদ্ধে তিনি প্রতিরোধ করার, তার লোকজন নিয়ে একসাথে এক জায়গায় তিনি কাজ করছেন, যার কারণে তার দিকে তারা না গিয়ে, তাকে ওখানে ডিস্টার্ব না করে, জিয়াউর রহমানকে যেখানে ছাত্র জনতা তার গতিরোধ করে তাকে বন্দী করে, সে জায়গায় গিয়ে তাকে বুঝিয়ে কালুরঘাট নেওয়ার চেষ্টা করে। প্রথম দিকে সে রাজি ছিল না, পরে জোর করে তাকে এখান থেকে কালুরঘাট নিয়ে যাওয়া হয় এবং বাধ্য করা হয় বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাটি পাঠ করতে। তিনি পাঠ করেছিলেন। তারপরে ইতিহাস আপনারা আমরা সবাই জানি, যুদ্ধ চলল, ভারতে জিয়াউর রহমান কি করেছিল সেটাও আমরা সবাই জানি। আর জিয়া প্রশ্নে জিয়ার খুবই প্রিয় বন্ধু, একই সাথে তারা কমিশন র্যাঙ্কে ঢুকেছিলেন, লেফটেন্যান্ট জেনারেল শওকত আলী। তিনি লন্ডনে 1982 সালে, মাইকেল বার্ন, উনি অত্যন্ত খ্যাতনামা একজন ব্যক্তি, তিনি মারা গেছেন, তিনি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হয়েছিলেন। মাইকেল বার্ন আর আজকে এখনো জীবিত প্রখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এই তিনজনের উপস্থিতিতে শওকত আলী, লেফটেন্যান্ট জেনারেল শওকত আলী লন্ডনে বসে বলেছিলেন, জিয়া মুক্তিযোদ্ধা ছিল না, তাকে বাধ্য করে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। সে বাংলার চেয়ে উর্দু ভালো বলতো, তার বাপ মা দুজনই, তার জন্ম পাকিস্তানে, বাপ মা দুজনের কবর পাকিস্তানে, সে আপাতমস্তক পাকিস্তানি, সে কখনো মুক্তিযোদ্ধা ছিল না। এখনো জাস্টিস মানিক চৌধুরী এবং আব্দুল গাফফার চৌধুরী জীবিত, তাদের মুখ থেকে অনেকবার এই কথাগুলো শোনার সুযোগ আমাদের হয়েছে, জাতীয় শুনেছে। লেফটেন্যান্ট জেনারেল শওকত আলী এখন প্রয়াত। আর ভারতে কি করেছে সে আমরা সবাই জানি, মানুষ, দেশের মানুষ জানে। এমএজি উসমানী কয়েকবার তাকে কোর্ট মার্শাল করার চেষ্টা করেছে, উদ্যোগ নিয়েছে, কিন্তু বিভিন্ন দিক চিন্তা করে একটা কঠিন সময় বিরাজ করছিল বাঙালিদের, সেই নানান দিক বিবেচনা করে তার কোর্ট মার্শাল করা হয়নি। আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়ার সম্পৃক্ততা সূর্য আলোকের মতো পরিষ্কার। জিয়ার যদি জীবিত থাকলে তাকে যুদ্ধ অপরাধীর দায়ে চিটাগাংয়ে 25শে মার্চ রাতে এবং 26 তারিখে হত্যাকাণ্ডের জন্যই তাকে ফাঁসিতে ঝুলতে হতো। আর পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য তার ফাঁসি হতো যদি সে জীবিত থাকতো। আজকে সে প্রয়াত। জিয়াউর রহমান যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 3.5 বছর পর জোর করে বন্দুকের জোরে যখন তিনি ক্ষমতাসীন হলেন, ক্ষমতাসীন হয়েই তিনি যে কাজটি প্রথম করলেন, যে স্লোগান শক্তি এবং প্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের, এই স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনার জন্য অমৃতের মতো কাজ করেছে যে স্লোগানটি জয় বাংলা, সেই জয় বাংলা স্লোগানকে তখন প্রথম জিয়াউর রহমান দেশান্তর করলো। তারপর প্রথমেই সে কুখ্যাত রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানালো। যে লোক শাহ আজিজের মতো মানুষকে প্রধানমন্ত্রী বানাতে পারে, যে লোক আব্দুর রহমান বিশ্বাসের মতো রাজাকারকে মন্ত্রী বানাতে পারে, মুস্তাফিজুর রহমানের মতো রাজাকারকে মন্ত্রী বানাতে পারে, যে লোক
সুলাইমানের মতো রাজাকারকে মন্ত্রী বানাতে পারে, আব্দুল আলিমের মতো রাজাকারকে মন্ত্রী বানাতে পারে, জাদু মিয়ার মতো রাজাকারকে মন্ত্রী বানাতে পারে। যে লোক বিচারপতি সাত্তার, যিনি পিস কমিটির চেয়ারম্যান ছিলেন, তার মতো কুখ্যাত রাজাকারকে মন্ত্রী বানাতে পারে। পরবর্তী পর্যায়ে তার মৃত্যুর পর তিনি রাষ্ট্রপতিও হয়েছিলেন। শশীনার পীর সাহেবের মতো কুখ্যাত রাজাকার এবং একটি নষ্ট মানুষ, যে মানুষটি শত শত নারীর সম্মান লুটেছে, সেই কুখ্যাত শশীনার পীরকে বাংলাদেশের স্বাধীনতা পদক দিয়েছে জিয়াউর রহমান। আপনারা তারপরও তার মতো মানুষকে মুক্তিযোদ্ধা বলবেন? সে কখনো মুক্তিযোদ্ধা ছিল না, ছিল যুদ্ধ অপরাধী। তথ্য প্রমাণ যথেষ্ট আছে। জিয়াউর রহমান ক্ষমতাসীন থাকা অবস্থায় 11,000-এর অধিক মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে সে হত্যা করেছে। আর এমন একটি নষ্ট সন্ত্রাসী খুনিকে আজকে বঙ্গবন্ধুর সামনে দাঁড় করানোর, বঙ্গবন্ধুর সাথে তুলনা করার অপচেষ্টা করছে তারা। ক্যাশে জিয়াউর রহমান, জিয়াউর রহমানকে কেউ চিনত না। আপনারা জানেন গত 27শে জানুয়ারি লন্ডনের বিখ্যাত স্কুল অফ ইকোনমিক্সে বক্তব্য রাখতে যে বিশ্ববিখ্যাত বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর অমর্ত্য সেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নয়, তিনি বিশ্ববন্ধু। বঙ্গবন্ধুর আদর্শ বিশ্ববাসীকে অনন্তকাল প্রেরণা যোগাবে। অমর্ত্য সেনের মতো বিশ্ববিখ্যাত পণ্ডিত ব্যক্তি বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু হিসাবে আখ্যায়িত করে এমন সব বক্তব্য রেখেছেন, কথা বলেছেন। তার সাথে তিনি অনেক কথাই বলেছেন বঙ্গবন্ধুকে নিয়ে। আজকে বঙ্গবন্ধু যখন প্রয়াত হয়, বঙ্গবন্ধুকে যখন এই পাকিস্তানিরা তাদের দূষরদের দিয়ে নির্মম ভাবে 1975 সালের 15ই আগস্ট হত্যা করে, তারপর এই হত্যাকাণ্ডের পর বিশ্ব নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সম্পর্কে বেদনাহত হয়ে যেসব উক্তি করেছিলেন, তার মধ্যে তারা বলেছিলেন শেখ মুজিব ছিল বিশ্বের মেহনতু মানুষের ত্রাণকর্তা। যারা এসব কথা বলেছিলেন তাদের মধ্যে ছিলেন নোবেল বিজয়ী জার্মান চ্যান্সেলর উইলি বার্ন, তাদের মধ্যে ছিলেন নোবেল বিজয়ী আইরিশ শন ম্যাকব্রাইট, তাদের মধ্যে ছিলেন ফরাসি দার্শনিক, যিনি এখনো দার্শনিকদের তালিকায় বিশ্বসেরা একজন দার্শনিক, আন্দ্রে মানু। তাদের মধ্যে ছিলেন নোবেল বিজয়ী ইয়াসিন আরাফাত, ছিলেন ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্ব, ছিলেন ফিদেল কাস্ত্রো, যিনি 60-এর দশকে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন, ছিলেন যুগোস্লাভিয়ার মার্শাল টিটু, ছিলেন নায়রা সহ বিশ্ব নেতৃবৃন্দ, যারা বঙ্গবন্ধুকে বিশ্বের নিপীড়িত মেহনতি মানুষের, নির্যাতিত মানুষের নেতা হিসেবে বঙ্গবন্ধু মৃত্যুর পর উল্লেখ করেছিলেন এবং বেদনাচিত্ত কণ্ঠে অনেক আফসোস করেছিলেন। আজকে এত বছর পর এসে আবারও বর্তমান বিশ্বের যারা আজকে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, সেসব পণ্ডিত ব্যক্তিদের মুখ থেকে, বিশ্ব নেতাদের মুখ থেকে বঙ্গবন্ধু সম্পর্কে ভূয়সী প্রশংসা আমরা শুনতে পাই। আর সেই বঙ্গবন্ধুর সামনে বঙ্গবন্ধুর সাথে তুলনা করার চেষ্টা করে বিএনপির নেতৃবৃন্দ। আরে মার্শাল টিটু, উইলি বার্ন, শন ব্রাইট, এদের নামও তো বিএনপির মূর্খরা অনেকেই জানে না। আজকে যদি বিশ্ব নেতৃবৃন্দ জানতে পারে যে বঙ্গবন্ধুর সাথে 2 পয়সার এক মেজরকে তুলনা করছে বাংলাদেশের কিছু মানুষ, স্বাভাবিক কারণে তারা বলবে যে ওই মানুষগুলি স্বাভাবিকতা নাই, তাদের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। আজকে আমাদের দেশে একটা কথা আছে যে কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা। আজকে জিয়াউর রহমান আর বঙ্গবন্ধু প্রশ্নে আমরা সেইভাবে বিবেচনা করতে পারি, বলতে পারি। তো আজকে ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভট কথা বলেন। এই স্বাধীনতার মাসেও আমাদের তাদের অনেক কথা আমরা শুনেছি। এই স্বাধীনতা, আমি শুধু ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্পর্কে বলবো, তিনি একজন শিক্ষাবিদ, তিনি নিজেও শিক্ষকতা করেছেন, ঢাকা কলেজে অধ্যাপনা করেছেন। তার জানা থাকা উচিত
আস্থা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত কেউ কাউকে তুলে এনে আবার পূর্বাবস্থায় নিয়ে আসা যায় না, ভালো অবস্থানে নিয়ে আসা যায় না। আস্থা করে যারা নিক্ষিপ্ত হয় তারা ওখানেই থাকে। কাজী ফখরুল ইসলাম আলমগীর সাহেব, জিয়াউর রহমানকে আপনারা ইতিহাসের আস্থাকূট থেকে টেনে উঠাতে পারবেন না, যত চেষ্টাই করুন। বন্ধুগণ, আমি আমার বক্তব্য একটু দীর্ঘায়িত করে ফেললাম, সবার কাছে ক্ষমা প্রার্থী। তো আমি পরিশেষে শুধু এতটুকুই বলবো, আজকে দেশে যে গভীর ষড়যন্ত্র চলছে, বিভিন্ন ভাবে এগিয়ে চলা বাংলাদেশের গতিকে থামিয়ে দেওয়ার জন্য এই চেষ্টাকে প্রতিহত করি। বিগত বছরগুলোতে নয়, এই পুরোটি জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে আসলেন, দলের দায়িত্ব নিলেন, তারপর থেকেই তাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে, বহুভাবে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে ঘুরে মানুষকে জাগ্রত করে, ঐক্যবদ্ধ করে, শানিত করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় আসীন করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তিনি লড়াই করে আজকে দেশটাকে এমন উঁচুতে নিয়ে পৌঁছেছেন যে বিশ্বের উন্নত দেশের, প্রত্যেকটি দেশের উন্নত দেশের রাষ্ট্রনায়করা জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করছে, বাংলাদেশের প্রশংসা করছে। আজকে এই অবস্থায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কিছু কুচক্রী মহল বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে বিশ্ববাসীর কাছে দেশ, জাতি তথা আমাদের নেত্রী, বাঙালির নেত্রী, যিনি আজকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক প্রবাসে বসবাস করছে, এই কথাগুলো আমরা প্রতিদিনই একে অপরের সামনে উপস্থাপন করে থাকি। আজকেও বলছি, আসুন আমরা আমাদের ঐক্য সুদৃঢ় করি। অপশক্তি বসে নেই, তারা বিভিন্ন ভাবে চেষ্টা করবে বিভিন্ন একটা অনাকাঙ্ক্ষিত অবস্থা সৃষ্টি করার। আমাদেরকে সতর্ক থাকতে হবে, নিজেদের ঐক্য সুদৃঢ় রাখতে হবে। আমরা প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে সকল অপপ্রচার, অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং বাংলাদেশের এগিয়ে চলা বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করব। এটাই হোক এই গ্রিক আওয়ামী লীগের আজকের এই মহতি আয়োজন থেকে আমাদের অঙ্গীকার, আমাদের প্রত্যয়। পরিশেষে আমি বাংলাদেশের স্রষ্টা মহান বঙ্গবন্ধুর প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। গ্রিক আওয়ামী লীগকে ধন্যবাদ এবং অভিনন্দন সুন্দর আয়োজনের জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বাংলাদেশ চিরযুগী হোক।